প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই হিসাবে আজ 100 দিন তিনি পূর্ণ করলেন। 100 দিনের সাফল্য বিজেপির তরফে গোটা দেশব্যাপী তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে কিংবা রাজ্য স্তরেও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নরেন্দ্র মোদীর এই শাসনামলের 100 দিনের পারফরমেন্স সেখানে তুলে ধরা হয়। বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন থেকে সেই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, তাকে কেন্দ্র করে সেবাপাক্ষিক কর্মসূচি পালন করছে বিজেপি এবং এই কর্মসূচি আগামী 2রা অক্টোবর পর্যন্ত চলবে। আজ একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। গোটা রাজ্যে সাংগঠনিকভাবে সেই বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে 100 দিনের কাজকর্ম যেমন তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি সেবাপক্ষের কর্মসূচিকে সকল অংশের মানুষের কাছে তুলে ধরার প্রয়াসে বিজেপির তরফে একাধিক কর্মসূচি ছিল। কর্মসূচি আগেই ঘোষণা ছিল এবং সেই কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বস্তরে নেতৃত্ব ময়দানে আছেন বলে দাবি করা হচ্ছে। সবকটি মোর্চার তরফেও সেখানে কর্মসূচি ছিল বলে খবর। তার পাশাপাশি আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন নির্বাচিত সংস্থার প্রতিনিধিরা তারাও তাদের মতন করে সেবাপাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ দিনটিকে পালন করেছেন। আমরা আজ আপনাদের কাছে বিষয়টি উত্থাপন করেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার পর আজ 100 দিন। এই 100 দিনে ত্রিপুরা কি পেল, গোটা দেশ কি পেল, গোটা দেশ কি পেয়েছে, ত্রিপুরা কি পেয়েছে। বিজেপির তরফে তো ব্যাখ্যা ছিল, প্রদেশ সভাপতির সাংবাদিক সম্মেলন থেকে সেই ব্যাখ্যা দেওয়া হয়। আপনারা যারা সাধারণ মানুষ এই রাজ্যের নানা জায়গা থেকে আমাদের কথাগুলো শুনছেন, অবশ্যই দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের কথাগুলো শুনছেন। এই জায়গা থেকে কয়েকটি বিষয় আমরা উত্থাপন করি প্রতিদিন। আজ যে বিষয় উত্থাপন করেছি, আপনি আপনার মতন করে এই সময়ের মধ্যে কিভাবে দেখতে চান, আপনি কিভাবে মূল্যায়ন করতে চান সেই 100 দিনকে। আবার কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে যে উন্নয়নের বিষয়গুলো, তথ্যাবলী, সেগুলো শাসক দলের তরফে যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের আমলে যে দৃষ্টান্ত কিংবা উদাহরণ সরকার রাখতে পেরেছে, সেগুলোরও প্রদর্শন শুরু হয়েছে। আমরা তার খানিকটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। তার পাশাপাশি হয়তো আপনারা অনেকেই বলবেন যে এই সময়ের মধ্যে ত্রিপুরা কি পেল। ত্রিপুরা কি পেল বিশেষভাবে উল্লেখের চেয়ে সামগ্রিক যে উন্নয়নের তথ্য বিজেপির তরফে দেওয়া হয়েছে, সেদিক থেকেই ত্রিপুরার প্রাপ্তি। আবার কেউ কেউ বলবেন যে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর মিলবে, ত্রিপুরা নাগরিকটা পাবেন। কেউ কেউ বলবেন নতুন পেনশন স্কিম সেখানে চালু হলো, সেই সুযোগও ত্রিপুরা পাবেন। আমি জানি না তার পক্ষে বিপক্ষে আলাদাভাবে কোনো যুক্তি অন্যদের মতন করে দাঁড় করাবেন কিনা, কিন্তু তার আগে সাফল্যের খতিয়ানে কিন্তু বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। যে প্রেক্ষিতে কথাগুলো বলা, যে প্রেক্ষিতে বিজেপির তরফে কথাগুলো তুলে ধরা হয়েছে, আজ কিন্তু এই একটি বিষয় বোধহয় খুব প্রাসঙ্গিক। একদিকে সেবাপাক্ষিক কর্মসূচি, রাজ্যের একাধিক জায়গা থেকে কর্মসূচির অংশবিশেষ আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তার পাশাপাশি কয়েকটি কথাও বোধহয় খুব গুরুত্বপূর্ণ। এই সেবা কাজকে কে কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে দেখতে চান। বিজেপি তো তার মতন করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এই কর্মসূচিকে দেখানোর চেষ্টা করেছেন। আমরা আরো একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজ এই সেবাপাক্ষিক কর্মসূচিতে রক্তদান শিবিরের আয়োজন ছিল এবং সেই রক্তদান শিবিরের আয়োজনে রক্তদান করেছেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে আজকের দিনের বিষয়গুলো উত্থাপন করেছেন। স্বচ্ছতায় অভিযান কর্মসূচি যেমন চলছে, ঠিক তেমনি সেবাপাক্ষিক কর্মসূচি ধারাবাহিকভাবে সংগঠিত করার ক্ষেত্রে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ কেউ বলছিলেন যে সরকারিভাবেও কোথাও কোথাও কর্মসূচি ছিল, তার কর্মসূচির অংশবিশেষ হয়তো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আরো কয়েকটি জায়গার সাক্ষী বোধহয় আপনারা প্রত্যেকে আছেন। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কথাগুলো যারা শুনছেন, অবশ্যই কথা বলবেন, আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। ইতিমধ্যে কয়েকজনে চেষ্টাও করেছেন আমাদের সঙ্গে কথা বলার, আরো একবার চেষ্টা করবেন, আপনাদের প্রতিক্রিয়া তুলে ধরবেন। এই 100 দিনকে আপনারা কিভাবে দেখতে চান, 100 দিনকে আপনারা কিভাবে দেখেছেন, 100 দিনের আপনাদের কি অভিজ্ঞতা। আমরা একবার নেতৃত্বের বক্তব্য শুনি মুখ্যমন্ত্রী সহ বিজেপির প্রদেশ সভাপতির। সাংবাদিক সম্মেলন কিংবা আয়োজনে তারা বক্তব্য রেখেছেন, তার অংশবিশেষ আমরা শুনব। আজকে সত্যি আমরা ভাবছি যে আমাদের এই একটা গোল্ডেন এরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষার ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই করেন। কিছুদিন আগেও আপনারা দেখুন
যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি কমিটমেন্ট করেছিলেন লোকসভা ইলেকশনের আগে যারা 70 বছরের ঊর্ধ্বে তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনবেন এবং যেমন বলা তেমনি কাজ সেটাই উনি করেছেন। আমরা সবাই জানি যখন এই 3 তালাকের বিষয় দাঁড়িয়েছে, কত কথা কত স্বপ্ন আমাদের আগের বিগত সরকার এগুলো দেখিয়েছে, কিন্তু কারো হিম্মত হয়নি এবং সেটা উনি করে দেখিয়েছেন যে কিভাবে বিরোধ করতে হয়। এই যে 3 তালাকের কথা সেটা বিরোধ করেছে। আমরা আবার আজকের ওনার জন্মদিনে আমরা স্মরণ করতে চাই, উনি বলেছিলেন 370-35 এই ধারা বিরোধ করবে, কারোর হিম্মত হয়নি এবং সেটা উনি করে দেখিয়েছেন। সব জায়গায় একটা এরকম একটা বাতাবরণ তৈরি করেছিল, এটা যদি করে তাহলে সারা ভারতবর্ষের টুকরো টুকরো হয়ে যাবে এরকম, কিন্তু কিছুই হয়নি। সেটা হয়েছে। রাম মন্দিরের কথা বলে তো লাভ নেই, বলেছে খালি কবে ডেট কবে এইসব বলতো বিরোধীরা, কটাক্ষ করতো। আর ডেটও হয়েছে, দিনও হইল এবং আজকে সারা ভারতবর্ষ মিলে যখন অযোধ্যাতে রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা হয় তখন কিন্তু তাদের মুখে রাও এবং ওনাদেরকে এই পেটিশনও করা হয়েছে, তারপরে আসেন বিরোধী দলে। তো সেই জায়গায় আজকে আমরা দেখি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এবং আমি বারবার বলব যে ওনার মতো প্রধানমন্ত্রী আমরা মানে আগামী দিন আমরা পাবো কিনা আমার জানা নেই এবং যে কারণে আজকের ওনার জন্মদিনে আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমরা এখান থেকে আজকে যে আমাদের অভিযান শুরু হলো সেবার মাধ্যমে ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে যেসব মানুষের সেবার যে কর্ম যে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা বানিয়েছি সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয়ই করবো। আমি এখানে যারা যুবমঞ্চ ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা আয়োজন করেছেন। আমরা যেটা সুশান্ত আমাদের মাননীয় বিধায়ক উনি যে বলেছেন যে রক্তের কিন্তু বিকল্প হয় না, রক্ত মানুষের রক্তই মানুষকে দিতে হবে এবং এর থেকে বড় দান আর কিছু হয় না। বস্ত্রদানেরও এখানে আয়োজন করা হয়েছে, আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য উনি বলেছেন, কিন্তু রক্তদান সবচেয়ে বড় দান এবং রক্তে দানের মাধ্যমে রক্তের জন্য কোনো ধর্ম হয় না। সেরকম মানুষ এই রক্ত ইনবিল ভগবানে আমাদের শরীরের মধ্যে রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা আমি মনে একটি অমূল্য সম্পদ আমি দেব, যে রক্ত তুমি অন্যকে যখন দান করবে একটা ঐশ্বরিক একটা ফিলিং সেটা তুমি অনুভব করবে। যিনি রক্ত গ্রহণ করবেন ওনার মধ্যেও সেই অনুভূতি আসবে যে আমি কার রক্ত আমি গ্রহণ করছি, কার মুসলিমের রক্ত নাকি এটা একটা মহিলার রক্ত নাকি 18 বছরের রক্ত না 65 বছরের রক্ত। রক্ত দিয়ে বোঝায় যে আমাদের মানব ধর্ম কি করা উচিত আমাদের মানুষের জন্য। আজকে এই যে যখন 100 জনের উপরে এখানে আমি যা শুনলাম যে আজকে রক্তদাতারা এখানে এসছেন, এতে করে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ, এটা রেনেসা হয়েছে সমস্ত ত্রিপুরাতে। যারা এখনো মানে রক্তদান করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবেন যে আমার শরীরের ক্ষতি হবে, সেরকম কিছু না। পার কেজিতে প্রতি কেজিতে আমাদের মহিলাদের ক্ষেত্রে 16 ml উদ্যুক্ত রক্ত থাকে, পুরুষদের বেলায় 26 ml উদ্যুক্ত রক্ত থাকে। যদি 350 ml যদি আমরা রক্ত এখানে দান করি, এটা সামান্য অংশ কিন্তু রক্ত। কাজে যদি এটা না দেন তা আপনার শরীরের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে আরবিসি ব্লাড ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায়। কাজে এখন কিন্তু মানুষ বুঝতে পারছেন, যারা এখনো রক্তদানে অনীহা প্রকাশ করছে এই লোক আমাদের এই যে পপুলেশনের মধ্যে 15% যদি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। টপিকটা দেখাইছেন ত্রিপুরা একটি পাইলট এবং উন্নয়ন
একমাত্র ত্রিপুরার উন্নয়নের মধ্যে হয়েছে মন্ডল সভাপতি এবং বিকাশ শেষ। বিকাশ দেববর্মার বিকাশ হইতে, আর মন্ত্রী মিনিস্টারের বিকাশ হইতে, মন্ডল সভাপতির বিকাশ হইতে, ত্রিপুরার জনগণের কোনো বিকাশ হয় না। এই প্রধানমন্ত্রী 100 দিনের পরিকল্পনা কিছুদিন পর পরই করে 100 দিন পরিকল্পনাতে আমরা বিকাশ তারা রয়ে গেছি, যারা মন্ত্রী মিনিস্টার মন্ডল সভাপতি তারা। আর রক্তদান শিবির সম্বন্ধে যে কথাটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, আমরা একজন মুখের থেকে এই কথা আশাও করি না। কারণ এই কথা আশা করি না, তার কারণ আমরা দেখছিলাম বিরোধী যখন রক্তদান শিবির করতে যায়, তখন এই রক্তদান শিবিরে তাদের যে গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়, তখন তাই এই কথার একটা প্রতিবাদ করেন, একটা আসামিও গ্রেপ্তার করা হয় না। রক্তদান শিবির তো প্রথম ত্রিপুরাতে নৃপেন্দ্রের সময় শুরু হইল, তার পূর্ণাঙ্গ রূপ দিল মানিকবাবুর সময়। সেই রক্তদান শিবির বন্দীরা যখন করতে যায় মানুষের জন্য, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী বলে মানুষের জন্য, মানুষের জন্য, কিন্তু তাই মুখে এই কথা শোভা পাইছে না। যদি বিরোধীরা রক্তদান শিবিরে এই যে যুব মোর্চার নেতারা আক্রমণ করলো, একটা কর্মীকে যদি গ্রেপ্তার করতো, তাহলে তাইনের মুখে এই কথা শোভা পাইই। কিন্তু আমরা ত্রিপুরাবাসী হিসাবে তাইনের মুখে এই কথাটা আমরা শোভা পাই না। যদি শোভা পাইতাম, যদি সঠিক অন্তত রক্তদান শিবিরের ক্ষেত্রে যদি থেকে বাধা বিঘ্ন না দিত, বিরোধীরাও যদি রক্তদান করে মানুষের জন্য করব, শাসক দল বললো মানুষের জন্য করবো, মহস রোগীর জন্য করে, কিন্তু সেই রক্তদান শিবিরই যুব মোর্চারা বাধা বিঘ্ন দিয়ে আক্রমণ করে আক্রান্ত করে। তাহলে তাইনের মুখে এই কথা কি করে শোভা হয়? আজকে লজ্জা হয় তাইনের মুখে এই কথা শুনতে। আমরা একটু কিছু বলা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দাদা কুমার চে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনাদের ক্যাপশনে দেখলাম মোদি 3.0, আমি বলবো দেখুন 3 নয় 2 হবে। কারণ এবার কিন্তু 14 আর 19-এর মতন নয়, এর মধ্যে এনডিএ হবে। তখন এনডিএ ছিল, সংখ্যা ছিল, এবার এখন নেই। আমি বলবো এনডিএ 3.0। আর 100 দিনের বিষয় বলছেন, আপনাদের সাউন্ড গুলা কিছু ডিস্টার্ব আসছে। আমি কিছু সময় শুনছিলাম আপনাদের দর্শকরা কল করছে, একদম কথা মানে সাউন্ড কম লো আসছে। আর আপনাদের স্টুডিও থেকে যে আপনি যে কথা বলছেন এগুলো আবার ওকে আছে, এটা একটু পিসিআর কে বলবেন দেখার জন্য। আমি বলবো 100 দিনের মানে আজ 100 দিন 2014 থেকে আজকে 2024 মনে করো সেপ্টেম্বরের 17 তারিখ, 100 দিনকে বাদ হলো কতদিন চলে। রক্তদান দেখুন মহৎদান, রক্তদান প্রাণদান, এগুলি আছে। রক্তদান নিয়ে কোনো রাজনীতি বা মোটিভেশন করতে পারে, অনেকেই করতে পারে। এগুলো নিয়ে রাজনীতি ফ্ল্যাগ পিস্তল পতাকা, আমরাও কি বলবো যখন ছাত্র ছিলাম, আমরা স্টুডেন্টরা যে কোনো সংগঠনে ছিলাম, আমরাও রক্তদান করতাম। জায়গায় ত্রিপুরাতে অনেক জায়গাতে অনেক আপনারা রেকর্ডিং করেছেন, আপনাদের আগরতলা ভিত্তিক মানে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করেছিল যে ব্লাড নেয়, কিন্তু ব্লাড গুলা স্টক করার সংরক্ষিত করার জায়গা নেই, হাসপাতালের পিছনে দিকে ফেলে দেয়। শত শত প্যাকেট রক্ত ফেলে দিচ্ছে। রক্ত দেওয়া তো ভালো, রক্ত এমনি তো রক্ত কি বলবো যে 1 ইউনিট দিলে রক্ত পাওয়ার পুনরুদ্ধার হয়, কিন্তু ওনারা কিন্তু সবাই বলবো না, স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য দপ্তরের যারা আছে প্রধান্য মানে কি বলবো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট করে, ওনারা কিন্তু সঠিকভাবে রাখে না। আপনি যান, আপনারা আইজিএম যান, আমাদের কৈলাসহরে আরজিএম এ যান, জেলা হাসপাতালে যান, 1 ইউনিট রক্তের জন্য আপনি ফেসবুক, আপনার বন্ধু বান্ধব সামাজিক মাধ্যম ব্যবহার করতে হবে। এরকম অনেক কিছু হয়। তো মোদির জন্মদিনে আমি ধন্যবাদ জানাচ্ছি। মোদির জন্মদিনের জন্য যে রক্ত দিতে হবে এমন কিছু না, আমরা প্রায় সময় যাই
যদি কোনো প্রয়োজন লাগে আমার গ্রুপ বা আমার বন্ধু ব্যক্তি সার্কেল আছে, আমরা দেখি তো আপনাদের মাধ্যমে বা আপনাদের সাংবাদিক সম্মেলন আমরা করি। মোদীজির জন্মদিনে যারা দলীয় কার্যকর্তা বা মোদীর দল করে অনেক কিছু পায়, লাভ পায়, ওনারা দিবে, কিন্তু বিপদে বললে আমরা কিন্তু দেই, সবসময় দিব। রক্ত রক্ত হলো জীবন দান, রক্ত হলো মানব দান। এটাই বলবো। কিন্তু 100 দিন যে 100 দিন কতবার দেখাচ্ছেন আপনারা? 2024 লোকসভার প্রথম দেখালেন, তার রিভাইভ করলে কতদিন দেখাচ্ছে? আমাদের ত্রিপুরাতে ওই 2000 কি বলবো 23 ত্রিপুরাতে 40 লক্ষ যদি আমি এখন বলি যে এখানে পপুলেশন আছে, তার 1% ব্লাড ব্যাংকের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 40 এরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা। আমরা ভাগ্যবান এইরকম একজন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি। এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বিগত 10 বছর আগে যদি আমরা দেখি, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন, আপনারা সবাই জানেন যে 3 তালাক যে বিরোধ করা, অনেকে বলতো খালি, কিন্তু কারোর সাহস ছিল না যে 3 তালাক বিরোধ করা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছেন। আজকে মাইনরিটি সম্প্রদায়ে 3 বার তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন। সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন। আমরা জম্মু ও কাশ্মীরের কথা যদি বলি, খালি আমরা শুনতাম সেখানে 2টো পতাকা, 2 বিধান, 2 নিশান, এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম। কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন, উনি বলিদানও হয়েছেন, আমরা সবাই জানি। সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করেছেন 370 এবং 35-এ। এই যে যেখানে সমস্ত মানুষ এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় কাভারে যাচ্ছে। আর এই চিন্তা আপনার যদি থাকে, সদিচ্ছা যদি থাকে, সব সম্ভব। আমরা সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন, মানুষের জন্য আমরা কাজ করা, সেবাই আমাদের ধর্ম, সেটা হচ্ছে বড় জিনিস। আমরা এখানে আইএস করার জন্য অন্যান্য পার্টির মতো কমিউনিস্টদের 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। এখন হতে হতে 3 জনের মতো একসাথে থাকে না। একজন তো এমন অঙ্গভঙ্গি করে আর বসে বসে 50 খানে ফোন করে, ফোনে হচ্ছে তার আসল, তার রাজনীতি। এবং যখন সমস্যা হয় সুইচ অফ নেতা বলা হয়, সুইচ অফ নেতা, অদ্ভুত। কিন্তু এখনো ওই রস্সি চল গিয়া লেকিন বল নিয়ে গিয়া এরকম বিধানসভার মতো মিথ্যা কথা বলে বলে মনে করে এইভাবে যদি আমি বলি মানুষ তালি বাজবে এবং সমস্ত মিডিয়া পার্সনদের মাধ্যমে উনি বুঝাবেন আমি কত বড় নেতা। আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছেন। নিজের যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটাকে বাঁচাবার জন্য এই কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন। আসলে আর কিচ্ছু না। যারা ওনার সাথে বা উনাদের ফ্যামিলির, উনাদের এরিয়ার যে বাড়ির থেকে উনি আছেন, যারা এখন পর্যন্ত এই উনাদের সাথে ছিল, তাদের দুরবস্থা সবাই জানে। আমি এখনো দেখি নতুন নতুন লোক ওনাদের সাথে জুড়ছেন, আর ভাবি যে ওদের কি অবস্থা হবে। এখনো সাবধান সাধু যখন করলেন, তারপর থেকে আর শব্দ নেই। কিন্তু
এগুলো আমাদের ভাবতে হবে। আজকের দিনে ওনার জন্মদিনে আমাদের জন্য কি উপহার দিয়েছেন, তো লম্বা লিস্ট। উনি যদি বলি যে কি না করেছেন উনি আমাদের জন্য, আজকে সুরক্ষা যদি না থাকে তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা কোনোদিনই সম্ভব হয় না। চাইনা আমাদের কথায় কথায় আমাদের প্রচুর হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো চাইনার সাথে যুক্ত হয়ে আছে। এখন কিন্তু চাইনা আমাদেরকে বেশি যে কথায় কথায় চলে আসতো, আমাদের জায়গায় এসে উপদ্রব করতো, সেটা কিন্তু দেখা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার বারবার বলছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর, সেটাকেও আর বেশি দিন নাই, সেটাকেও উনি করবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি এই লোকসভার ইলেকশনের আগে উনি কি বলেছেন, যে যারা 70 বছরের ঊর্ধ্বে যারা নাগরিকরা আছেন আমার ভারতবর্ষে, তাদেরকে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্তি করবেন, সেটাও উনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলিকে দেওয়া হয়। তো চারটেখানি কথা নয়, সারা পৃথিবীর মধ্যে সেটা আলোচনা হয়, এটা কি করে সম্ভব। আমাদেরও সেভাবে সাহস বাড়ল, আমরাও ভাবলাম মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। এখানে আমাদের ফিনান্স মিনিস্টার আপনাদের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন, ওনার সাথে আমি কথা বললাম। আমার থেকে দেখলাম ওনার বেশি আরো কথাটা শুনে আমার থেকে আরো বেশি অনুভূতি। বারবার বললাম সাবধান, বুঝে সময়ে এইগুলোর বাতাবরণ সেখানে কেউ দৃষ্টি দেয়নি। নর্থ ইস্টে যেরকম বলা সেরকম কর, নর্থ ইস্টের রাস্তাঘাট থেকে ন্যাশনাল হাই। আপনারা শুনেন। এবং নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। আসলে সত্যি আজকে আপনাদের প্রোগ্রাম থেকে আমাকে উৎসাহিত করতে খুব ভালো। মোদির 3-0, আজ 100 দিন। তবে মোদিকে 3 বলা ঠিক নয়। গতবারে কিন্তু মোদি বলতো বিজেপি সরকার, এবার কিন্তু বলছি এনডিএ সরকার। আমাকে লজ্জা হয় কথা বলতে, যখন বড় বড় নেতারা কথা বলে পুরা টিম। আপনি কি দিলেন? নিজেকে সততা প্রমাণ করুন না। আপনি কি দিলেন? কি দলের মেম্বার ছিলেন কিনা শূন্য হতে পারে। ইলেকট্রিক কিন্তু শুনে দিল। আপনি কি হাল ধরেছিলেন? আপনি কি বলেছিলেন মানুষকে? এভাবে মানুষ খাটা করবেন না। আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুরা টিম, পুরা তারা, পুরা কে, পুরা একটা দল। ও ব্যক্তি বলতে পারবে না আজকে দাঁড়িয়ে আমি এই দলটা করেছি করব, কারোর ক্ষমতা নেই এই রাজ্যে, দুটো রাজ্যে। আপনি যদি আমাকে চিন্তা করতে পারেন আমি আপনার কাছে ক্ষমা চাবো, কোন নেতার ক্ষমতা নেই। বিশেষ করে মন্ত্রিসভায় যারা বরিষ্ঠ মন্ত্রীরা আছেন তাদের পরিচয় দিয়ে তো আমাদের লাভ নেই, আপনারা আমার চেয়ে ভালো জানেন। সুতরাং কথা বলতে গেলে আপনাকে আগে বলতে হবে এবার আমরা কেন করলো, 2040 কেন হলো, মোদী ব্যর্থ না, একটা কথা বলুন না। সুতরাং মানুষকে বুকে বানানোর জন্য করুন, তাকে নিয়ে ভারত মাতা এক। সুতরাং সেগুলো বলে মানুষকে অপমান করা আমাদের রাজ্যের জন্য ব্যর্থ নয়। নমস্কার। নমস্কার, কে বলছেন? আপনারা শুনলেন। এবং এই 100 দিনের যে সাফল্য সেই বিষয়গুলো তুলে ধরতে গিয়ে বিজেপির তরফে বলা হয়েছে, প্রদেশ সভাপতিও বলেছেন গরিবদের কল্যাণ, নিরাপত্তা, গৌরবের এই 100 দিনকে তারা ব্যাখ্যা করেছেন। এবং এই প্রকল্প কি কি প্রকল্প হয়েছে, কি কি প্রকল্প চালু হয়েছে, বাস্তবায়ন হয়েছে, এই বিষয়গুলো উত্থাপন করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার, আগরতলা থেকে বলছি। আমি বলবো মোদির 100 দিন, তার মানে মোদির 3য় দফায় ভারতবর্ষকে পঙ্গু করার 100 দিন পূর্ণ হলো। আজ ভারতবর্ষকে পঙ্গু করছে, বিশেষ করে বেকার যুবকদের সর্বনাশ করছে। মোদির হলো সেই 100 দিনের সর্বনাশের
মূল দিন। আরো কতদিন থাকবে জানি না। ভারতবর্ষকে আমি বলছি 50 বছর পিছিয়ে নিয়ে যাবে মোদি। তারপরে মোদির জমানা শেষ হবে, এরপরে মানুষও সঠিক বুঝতে পারবে কি করছে মোদি। এটাই আমার বক্তব্য। নমস্কার। যে আজকে 17 সেপ্টেম্বর, এই 17 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন। কাজেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি নমস্কার, আজকে আরো একটা গর্বের দিন, নমস্কার। যার জন্য হ্যাঁ বলুন। নমস্কার। বাংলাদেশে বলছে যে রক্ত সেই বকর। আমি আমার বয়স এখন, আমি 21 বার রক্ত দিয়েছি, 21 বোতল রক্ত দান করছি। যখন আমার মারা নিয়ে হসপিটালে গেছি, 1 বোতল রক্ত পাইছি না। তখন আমি বললাম আর কি, যারা টিভিতে রক্ত করে তারা নিয়ে আয়ো। এরপর তো স্যার এখন আমরা 20-25 জন একটা গ্রুপ আছি। আমরা কোনোদিন আর রক্ত কোনোদিন শিবিরে আমরা করি না। আমার মার রক্ত লাগলে সে দিব, সে বোনের রক্ত লাগলে আমি দিব। ব্লাড ব্যাংকে সার্ভিসে যাইলে আমাদের এখানে 300 গ্রাম রক্ত আমাদের কালেক্ট করে, প্যাকেট ডোনেট করার সময় 250 গ্রাম ডোনেট করে। তারা 2 বোতল রক্ত 3 বোতল বানায় তার পেশেন্টরে দেয়। এটা একটা ঘোটালা আছে। আর নেগেটিভ রক্ত যায় কই, এটা একটু আমি মুখ্যমন্ত্রী জানতে চাই। নেগেটিভ রক্ত গুলা যায় কই? নেগেটিভ রক্ত জন্য যাইলে স্যার আমরা 2000, 3000 এমুক হসপিটালে আছে, প্রাইভেট হসপিটালে আছে, সে আছে, একটা হটলাইন করে দেয় তারা, একটা বাইপাস, একটা লেনদেন, এই সেই স্যার। গ্রাউন্ডে কোন আর হসপিটালে যাওন অনেক বেশ কম স্যার। তারা তো বুঝে না। তো আমি তো জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এই বয়সে কতবার রক্তদান করছে। রক্তদান দিয়ে উপকার দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আমরাও জানি। আমরা চাইছিলাম স্যার মানুষের রক্ত অভাব না পড়ে, সবসময় আমরা রক্ত দিয়েছি। কিন্তু আমি আপাতত গত বছর আমি 3 জনকে দিয়েছি রক্ত। আমার হিমোগ্লোবিন আছে 16-18 আমার হিমোগ্লোবিন। আমি 3 মাস পরে রক্ত দেওয়া দরকার। আমি 2 মাসে 1 বোতল রক্ত দিতে পারি, 2 মাস পরে আমি 1 বোতল রক্ত দিতে পারি। কিন্তু এখন মন মানুষের ভিতরে এরকম হয়েছে, রক্ত আমাদের শরীরে রক্ত দেওয়া হইতে থাকো। যদি আমার বন্ধু বান্ধবের যারও দরকার লাগে ব্লাড ব্যাংকে রক্ত দেবো, আমি সঙ্গে সঙ্গে রক্ত দিব। আমি আমার বন্ধু বান্ধবের যারও দরকার লাগে সে পাইয়ে দেবো ডাইরেক্ট। ব্যবসার কোনো দরকার নাই। অনেকে তো হয় রক্ত, এত রক্ত হয়, রাখার জায়গা নাই, পচা জায়গা, সেই হয়ে যায়, আসে বিষয় অনেক কত কিছু কয়েছিলাম। মানুষের শুধু খালি ঢুকা আর ঢুকা, এভাবে কতদিন জানি চলবো ঠাকুর জানি। রক্তদান শিবিরে মানুষ এগুলো মায়ের দূর করে। এখন রক্তদান ছাড়া যারা শিবিরে যারা করে তারা বোঝা যায় স্যার আমি রক্তদান করলাম, পার্টির সক্রিয় কর্মী এই হিসাবে করে, স্বার্থের জন্য করে। আমরা বিনা স্বার্থে অনেক জায়গাতে রক্তদান করছি। এখন আমরা একটা গ্রুপ আছি, আমরা এই জায়গাটা রক্তদান শিবিরে রক্তদান করার কি দরকার আছে? রক্ত আমার যে কোনো একজন মানুষে ফোন করলে, আমরা একজনের কাছে ফোন করলে বন্ধু তুমি আয়ো এমন রক্ত লাগে, যে কোনো মানুষ দরকার নেই। আমরা ব্লাড ব্যাংকে রক্ত দিব, সঙ্গে সঙ্গে আমরা রক্ত দেব। নমস্কার স্যার। যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি 100 দিন, সরকারের 100 দিন অতিক্রান্ত করেছেন। এই 100 দিনে
কি কি কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। উনার যে প্রাথমিকতা, ওনার সরকারের এই 100 দিনের যে প্রাথমিকতা, সেটা হলো গরিব কল্যাণ, নিরাপত্তা ও গৌরবের। এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের মোদিজি কাজ করে চলছেন। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, কে বলছেন? এই 100 দিনের মধ্যে আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, মন্ত্রী বাবুরা তো পরে হক মেরে খায়, নিজের হকে খায় না, আর বাজারটা পরে দিয়ে করা, অন্য দিয়ে করায়। আমাদের দেশে তো দালাল সিস্টেম আছে। বড় বাবু কিছু বলে ছোট বাবু দৌড়ায় ব্যাগ নিয়ে যায়, বড় বাবু কিছু কিনতে লাগে না, করতে লাগে না। তো জিনিসপত্রের দাম কমে গেছে, এই হিসাব যারা আছে নেতা বাবুরা 110 টাকা 5 টাকার ওষুধ 180 টাকা হয়েছে এই 100 দিনের ভিতরে। 100 টাকার ওষুধ 180 টাকা 75 টাকা বাড়াইতে পারে? এই মোদিজির আমলে এই কাজটি হয়েছে। ভারতবর্ষের যতগুলি রাস্তা বানাইছে সবটি রাস্তা ভাঙিয়া গাড়ি 2000 নিচে। তারপরে ব্রিজ 17-18টা ব্রিজ ভাঙিয়া বছর বিহারে। এইগুলির জন্য মোদি সাহেব কি করছে? কয় টাকা আগামী দিনে বাজেট দিতে পারবো মানুষের? সবজি 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নাই। মানুষের হাল কি অবস্থা হয়েছে? আর মন্ত্রী বাবুরা এখানে বড় বড় ডিস্টার মারে। মোদিজির মতন প্রধানমন্ত্রী আর হয় না। আরে বাপরে, মোদিজি এমন একজন ভগবান হইতে মানে আর কোয়ার মতন নাই। তাদের কাছে তো হবে, তাদের তো মানে স্বর্গরাজ্য, যেমন খুশি যা করে সব মাঠ। তো তাদের কাছে স্বর্গরাজ্য, সাধারণ মানুষের কাছে যদি স্বর্গরাজ্য না, যদি সাধারণ মানুষের কাছে স্বর্গরাজ্য হইতো তাহলে দেখতাম আপনার এখানে এর মধ্যে কয়েক হাজার ফোন আসলে আপনার এখানে আছে। তো মানুষের ফোনই করে না, কি করবো অযথা ফোন করে? এদের মিথ্যা কথার উপরে কি বলার আছে কোন? তো মানুষের না দেয়া হাল হয়ে যেতেছে, মানুষ না দেয়া হাল হয়ে যেতেছে। রাস্তাঘাটের কোন কাজ হইতেছে না, সমস্ত রাস্তাঘাট ভাঙিয়া চুইয়া নাইনম দিবাস, স্কুলের বা বিভিন্ন অফিস কাছারি কোন নতুন করে কোন কাজকর্ম হইতেছে না। নাইনম দিবাস কোন প্রজেক্ট নাই, ত্রিপুরা রাজ্যে কোন প্রজেক্ট নাই। এরপর এরা মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী চালাচামান্ডারা যা খুশি তাই কইতেছে। আমরা কি সারা জীবন চালাবো ভারতবর্ষে? এটা এদের পক্ষে সম্ভব, বিজেপির পক্ষে সম্ভব। আর কতগুলি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট গুলি বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষে করে দিয়ে গেছিল, সবগুলি বেচা বিনাশ করে দিয়ে গেছে মোদি। এরপর মোদির গান গায় মানুষ। আমরা গান গাইতে পারি না, আমরা জনসাধারণ, আমরা বুঝি। আমরা কামাই করে খাইতে লাগে, আমরা খারাইতেছি, কামাই করে খাইতে লাগে। কাজে আমরা এই মুখ্যমন্ত্রী যা বলবে আমরা স্বীকার করুন, এটা অসম্ভব কথা। মানুষ না যে হাল হয়ে গেছে। এই গভর্নমেন্ট মানুষের মুক্তি দেখ, এইটাই বললাম। মুখ্যমন্ত্রীর কাছে বলবো আপনি মুক্তি দেন নাম দাঁড়ায়। নমস্কার দাদা। মধ্যে প্রায় যে সমস্ত প্রকল্পগুলি উনি করেছেন সেগুলি প্রায় 15 লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদিজি সেখানে উনি করেছেন। সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, যেটা আমি বলেছিলাম, যে গরিব কল্যাণ, নিরাপত্তা, জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই 100 দিনে যে কাজগুলি করেছেন আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই 100 দিনের মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর 100 দিনের যে কর্মসূচি, তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে রেলপথ বলুন, বিমানপথ বলুন, বন্দর বলুন, সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদিজি সেটা প্রাধান্য দিয়েছেন। ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে 76,200 কোটি টাকা ওয়ার্দান মেগা পোর্ট অনুমোদন দিয়েছেন, যা বিশ্বের 10টি বন্দরের মধ্যে এই একটি বন্দর হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা PMJSY-4 এর অধীনে 49,000 কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায়
25,000 গ্রামকে সংযুক্ত করার প্রায় 62,500 কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এর মধ্যে অনুমোদন দিয়েছেন। তাতে আমাদের এই ভারতবর্ষে 936 কিলোমিটার দীর্ঘ 8টি জাতীয় সড়ক, হাই স্পিড করিডোর যাকে আমরা বলি, সেটা অনুমোদন আমাদের প্রধানমন্ত্রী সেটা দিয়েছেন। কৃষক মিত্র মোদি অর্থাৎ এই কিষাণ সম্মান নিধি এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের মোদি সরকার এই 100 দিনের এর আগেও উনি করেছেন, এখনো 100 দিনের এই প্রকল্পের মধ্যে উনি নিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রায় 17তম কিস্তি এখনো দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, যার ফলে আমাদের এই ভারতবর্ষে প্রায় 20,000 কোটি টাকা 9.3 কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং আপনারা জেনে খুশি হবেন যে 2024 এবং 25 সালের খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে, এমএসপি যেটা আমরা বলি, তাকে বৃদ্ধি করা আমাদের মোদিজির সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই 100 দিনের মধ্যে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে নতুন এই ভারতের সুরক্ষাকে সমৃদ্ধশালী করা, সেটা মোদিজির প্রাথমিকতা রয়েছে। এই কৃষি কল্যাণ এবং কৃষিকে মানে বেস করে আমাদের অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতিকে বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদেরকে সহায়তা করছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন জম্মু কাশ্মীরে প্রায় 3300 কোটি টাকা কৃষি প্রকল্প এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচনা আমাদের মোদিজি করেছে। প্রথম হলো যে উনি আমার ছোট ভাই জিজ্ঞেস করছিলেন যে সভাপতি কে হবে, ইন্টারেস্ট থাকলে আপনিও হতে পারেন, এটা ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ত্রিপুরার জন্য কি হয়েছে। আমি যে প্রকল্পের কথা আমি বলেছি যে আজকে আবাসন যোজনা, আমরা এই যে 3 কোটি আবাসন যোজনা আমাদেরকে দেওয়া হয়েছে, এই 3 কোটি আবাসন যোজনার মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য, আমি মনে করি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জন্য আলাদা, মানে উনি এই 3 কোটির মধ্যে ত্রিপুরাকে প্রাধান্য দিয়ে নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের পিএমজিএসওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে চ্যাপ্টার 4 স্টার্ট হচ্ছে, সেখানেও আমরা যদি দেখি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজে আমাদের যেইভাবে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাট উন্নয়নের জন্য যেভাবে সহযোগিতা করেছে, আমি মনে করি এই 4th পেজে আমাদেরকেও, আমাদের এই ত্রিপুরা রাজ্যকেও সহযোগিতা করবে আমি বলে মনে করি। আর এই যে লাখপতি দিদি, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এসএইচজি গ্রুপ, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কারণ প্রায় আমাদের কাছে একটা বিরাট অংশ আমাদের এই এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত এবং আমরা টার্গেট বেসড, কারণ মহিলা সশক্তিকরণ করা এটা আমাদের সরকারেরও, আমাদের রাজ্যের যে সরকার, রাজ্যের যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিরও যে প্রাথমিকতা, সেটা হলো মহিলা সশক্তিকরণ। তার মধ্যে আমাদের এই যে এসএইচজি গ্রুপকে জাগরণ করা, সেই প্রকল্পের আওতায় আমাদের এই ত্রিপুরা রাজ্য তার লাভ করতে পারবে। নমস্কার, কে বলছেন? আরেকটা প্রশ্ন কি জানি? নমস্কার, থেকে বলছি আজকের যে কেন্দ্রীয় সরকারের তৃতীয়বারের প্রধানমন্ত্রীর 100 দিনের যে কাজের যে একটা হিসাব পেশ করেছেন রাজ্যসভার সংসদ এবং ত্রিপুরা রাজ্যের সভাপতি, আসলে মহারাষ্ট্রের কথা বললে সেটা হবে না, ওই কাশ্মীরের কথা বললে হবে না। আমাদের ত্রিপুরা রাজ্যে কতটুকু হয়েছে সেটা বলার দরকার, সেটা হলো মূল বিষয়। কিন্তু আমরা দেখি যখন বলেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত যে রাস্তাঘাটের ব্যাপার, এখন পর্যন্ত বন্যা যাওয়ার পরিপ্রেক্ষিতে যেসব রাস্তাঘাটটি উল্টে রয়েছে এখন পর্যন্ত মেরামত করাতে পারেনি। বামফ্রন্টের আমলে যেসব ব্রিজগুলা, টানা ব্রিজগুলা করে দিয়েছে, সেটি বন্যা প্রবাহিত উল্টিয়ে নিয়ে গেল, সেটি এখন পর্যন্ত মেরামত করতে পারেনি। বাইরের গপ পারে লাভ হবে না। ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাটা কতটুক বন্যার পরে কতটুক হয়েছে সেটা আপনি দেখতে হবে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখনো প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু এখনো রাস্তার ধারে যেসব ধস পড়ে পাহাড় থেকে পড়ে রয়েছে, কিন্তু সে মাটি এখনো সরাতে পারেনি।
বলেছে, আরো অনেক কথাই বলেছে, কিন্তু সব মিলে খুশির বিষয়। কিন্তু তাদের বক্তব্যটা এই ধরনের। এসএসজি গ্রুপটা তখন বামপন্থী সরকার কিন্তু এসএসজি গ্রুপকে প্রাধান্য দিয়ে গিয়েছে, কিন্তু এসএসজি গ্রুপ করার প্রথম কাণ্ডারি ছিল ত্রিপুরা রাজ্যের মানিক সরকার। এসএসজি গ্রুপ মহিলাদেরকে উন্নয়ন করার জন্য, সমস্ত গ্রামে উন্নয়ন করার জন্য এসএসজি গ্রুপ খোলা করেছে, কিন্তু এখন এটা চলছে। কিন্তু আসলে আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে কতটুকু হলো সেটাই করতে হবে। কৃষকের 2 গুণ বাড়াতে হবে। কৃষকের জন্য বন্যা কবলিত যারা হয়েছে 1000 টাকার বিনিময়ে, কালকেও আলোচনা হয়েছিল, 1000 টাকা করে কতটুকু হবে? এক কানি জমিন এখন যদি জ্বালা কিনতে হয়, 1 কেজি ধানের জ্বালা 400 টাকা হয়। 400 টাকা 1 কেজি ধান জ্বালা কিনে যদি তার রোপণ করতে হয়, সব জ্বালা তো হবে না, কিন্তু যেটি হওয়ার কথা এগুলো 400 টাকা আলোচনা করে দেখি। কিন্তু 1000 টাকা ত্রিপুরা রাজ্যের মানুষের বন্যার কৃষকের পাশে দাঁড়ানোর জন্য 1000 টাকা দিয়ে কিন্তু কতটুকু কাজ হবে সেটা 1000 টাকা দিয়ে মানুষকে কতটুকু এক একজনের 2 কানি 3 কানি 4 কানি হয়েছে, আর যারা বেশি করেছে সে তো অনেক করেছে। কিন্তু আসলে এই সরকারের শুধু হলো তাদেরকে অ্যাডভার্টাইজ, উঠায় কি হলো, যোগাযোগ ব্যবস্থা 2 গুণ হলো, কিন্তু কোনোটাই নাই। ত্রিপুরা রাজ্যে বেকার সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটার দিকে কিন্তু কোনো ভাবনা চিন্তা নাই। অফিসগুলাকে কিভাবে চাঙ্গা করা যায়, কোন অফিসে কর্মচারীর দরকার সেটা ভাবার নাই। ত্রিপুরা রাজ্যে বেকার উদ্যমুখী হয়ে রয়েছে, হাহাকার হয়ে রয়েছে, ত্রিপুরা রাজ্যে বেকার আন্দোলন করছে চাকরির জন্য। কিন্তু আসলে আমাদের এদিকে কি বলবো, কারণ সারা ভারতবর্ষের কথা ত্রিপুরা রাজ্যে কথা বললে হবে না। সারা আমরা প্লেন উন্নত হয়েছে, সাধারণ শ্রমজীবী মানুষের কতটুকু উন্নত হয়েছে এসব বড় লোকের ব্যাপার। প্লেন বা বিমানবন্দর উন্নত হয়েছে, সেটা ভালো, উন্নত হলে এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে শ্রমজীবী মানুষের সাথে কতটুকু হলো, রেগার শ্রমজীবী মানুষের কতদিন কাজ দেওয়া যাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে, শ্রমজীবী মানুষকে, সেটা কিন্তু ভাবার দরকার। কিন্তু আসলে তাদের বক্তব্যটাই এমন, কারণ বলবো কিছু করার নাই। ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট দুর্গম, গ্রামে গঞ্জে রাস্তার বেহাল দশা। ত্রিপুরা রাজ্যে গ্রামে গঞ্জের রাস্তার কথা বললে হবে না, জাতীয় সড়কটা ছাড়া, জাতীয় সড়কের যদি 1 কিলোমিটার ভিতরে যান তাহলে রাস্তাঘাট প্রচন্ড খারাপ। কিন্তু এটা আমার বক্তব্য না, এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষের বক্তব্য। যারা এর মধ্যে রয়েছে, সাংবাদিকতা কাজ করছে, তারাও দেখছে, আপনারাও জানেন। কিন্তু আসলে তারা তো বলছে, এখন তাদের কথাই আমরা শুনতে হবে। আমরা চাই যেভাবে কথা বলছে সেভাবে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হোক। আমরা কি বলবো, বলার তো আর কিছু নেই। মানুষ, সাধারণ মানুষের জন্য কাজ করুক। বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরের ক্ষেত্রে যাতে কোনো ঘোটালা না করতে পারে, কোনো খালাপ যাতে না বাঁচে, যারা সঠিক বন্যা কবলিত ঘর ভেঙে পড়ে গেছে, তারা যাতে ঘর সরকার দিতে পারে, সেদিকে যাতে নজর রাখে, সেটা আমরা টিভি 24 এর মাধ্যমে বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম 48 ঘন্টা আলটিমেটাম কি হলো, এটা আপডেট দিয়ে আজকে না কালকে আমাদের জনজাতি মন্ত্রী আর বিধায়কের মধ্যে ছিল। আর দিল্লির মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, দেখিয়ে দিয়েছেন। অনেক কিছু আছে। শর্টে বললাম যে ত্রিপুরার বিষয়টা, ত্রিপুরা রাজ্যের বসবাসকারী আমরা নাগরিক 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যে কোনো একজন জনপ্রতিনিধি অন্যজনকে। গতকালকে না পরশু করেছিলাম 48 মাসে কিছু হবে। এটা এগুলিও কিন্তু মানে ঠিক আছে, আপনাদের লাইভের প্রত্যেকটা টপিক থাকে, অন্যান্য টপিক থাকে, কিন্তু আগে আমাদের চ্যানেল, প্রিন্ট মিডিয়া এগুলো লক্ষ্য রাখি। কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, কেউ মামলাও করেনি, মানহানির মামলা করেনি। জনগণ সবাই বোকা না। ওনারা যে বলেছিল যে মানহানির মামলা করবে, তার বিষয়ে দেখবেন বা অবশ্যই আমরা বিষয়টা দেখব। আমরা যদি কিছু পাই অবশ্যই আপডেট দেব। দেখুন, আমি স্পেসিফিক অথেন্টিক যে আমাদের এই ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি স্পেসিফিক নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রকল্প নেওয়া হয়েছে, আমি প্রয়োজন হয় আরেকদিন আপনাদের সামনে প্রেস করব। কিন্তু আমরা জানি যে এই আমাদের ভারতবর্ষের যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে যদি আপনার কাছে যদি কোনো অনুরোধ করে আমার এই নাম্বারে ফোন করবেন। নেগেটিভ আছে 2 জন, আর বাকি সব পজিটিভ আছে। ও পজিটিভ, এ বি পজিটিভ,
এ পজিটিভ বি পজিটিভ আমরা আছি, কিন্তু কোনো জায়গাতে রক্ত ডোনেট করবো না। আমরা শুধু হসপিটালে যাবো, ব্লাড ব্যাংকে যাবো, রক্ত ডোনেট করবো। আমরা 50 টাকা দিব ব্লাড ব্যাংক থেকে, আমরা মিষ্টি খাই আমরা আয়া করবো। 1 টাকা আমাদের যাতায়াতের কোনো খরচাও লাগতো না, কিচ্ছু লাগতো না। আমরা নিজেরা বাইক নিয়ে যাবো। যদি কারো যদি 4 বোতল রক্ত লাগে, ডেলি যদি 1 বোতল রাখতে হয় কয়, তাহলে একজন করে ডেলি যাবো আমরা, একজনের 1 বোতল করে ডোনেট করে দিয়া আমরা আয়া করবো। 1 টাকা বলতে 1 টাকা লাগতো না, শুধু 50 টাকা আমরা ব্লাড ব্যাংক থেকে দিব, আমরা মিষ্টি খেয়ে স্যার আমরা আয়া করবো। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? দেখুন, আমি স্পেসিফিক প্রকল্প নেওয়া হয়েছে, আমি প্রয়োজন হয় আরেকদিন আপনাদের সামনে প্রেস করব। কিন্তু আমরা জানি যে এই আমাদের ভারতবর্ষে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে এই যুবকদেরকে তাদের স্বরোজগার করা, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে সেগুলি করা, এবং মুদ্রা লোনের সময়সীমা, মুদ্রা লোন আগে 10 লাখ ছিল, এখন 20 লাখ টাকা করা হয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো বিশ্বকর্মা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা। এই যোজনার মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করা এবং যুবকদেরকে স্বরোজগার করা, তারও প্রয়াস কিন্তু আমাদের মোদীজি সরকার নিয়েছে। আর নিরাপত্তার কথা বলছেন, যে মহিলাদের নিরাপত্তার কথা, আজকে এই ত্রিপুরা রাজ্যেও আমরা যদি দেখি 2018 আগে যে ত্রিপুরা রাজ্যের আজকে ক্রাইম রিপোর্ট অনুযায়ী, আমি কথা বলছি, আমি মানে অথেন্টিক জিনিস আমাদেরকে, যারা বিরোধী করে তাদের কাছে আহ্বান রাখবো যে আমাদের অথেন্টিক রাখতে হবে, আমাদের সমস্ত সঠিক তথ্য আমাদের কাছে রাখতে হবে। কারণ 2018 আগে যদি আমরা যে ক্রাইম ব্যুরোর রিপোর্ট রয়েছে সেটা বিশ্লেষণ করা, এবং বর্তমানে সেখানে ক্রাইম রিপোর্টের উপর বিশ্লেষণ করা, তবেই অথেন্টিক জিনিস আমরা নিতে পারবো। আগে 2018 আগে কোন নির্যাতিতা মহিলা থানাতে এফআইআর করতে পারতো না। আপনারা লিখতে পারেন, আপনারা সেটা স্পষ্ট ভাষায় আপনারা লিখতে পারেন। আগে মহিলাদের উপর নির্যাতন হলে পার্টি অফিসে বিচার হতো, তারপর পুলিশ এফআইআর গ্রহণ করত। আর এখন কোনো ঘটনা হলে নির্দ্বিধায় যেই হোক না কেন আগে এফআইআর গ্রহণ করা হয়, এবং তার সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যের সরকার, নো কম্প্রোমাইজ। মহিলা নির্যাতনই হোক, এনডিপিএস অ্যাক্ট হোক, যে কোনো অপরাধ হোক, সেটা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে মোকাবেলা করে না, সেটা আইনের পথে যায়, তার নিদর্শন বহুবার রয়েছে। হ্যাঁ বলুন স্যার। আমি মোদিজির 100 দিন পূর্ণ হয়েছে, আসলে গরিব মানুষের কিছু হয়েছে না, কিছু হইতো না আগামী দিন। এবার গ্রামগঞ্জে যে রাস্তাঘাট সব রকম তারা চিনেও না, হসপিটাল ওষুধ নাই, স্কুলে মাস্টার নাই, হসপিটাল উলমাই, আমি উলমাই প্রাথমিক একটা হসপিটাল আছে, এটাতে আমি গেছিলাম, সত্যি জ্বর পাইছি না। হ্যাঁ লিখেছি ডাক্তারবাবুরা, লিখেছি জ্বর, পরে আমি অন্য কিনে আনছি। হ্যাঁ, যে রাস্তাঘাট আছে সব রাস্তা তারা চিনেও না, একটা রাস্তাঘাট ঠিক নাই, গ্রামগঞ্জে একটা রাস্তাঘাট ঠিক নাই। হ্যাঁ, সাধারণ গরিব মানুষ কিচ্ছু হচ্ছে না। এটা তারা অ্যাড্রেস করতেছে, এটা অ্যাড্রেসের সরকার, অ্যাড্রেস ছাড়া তারা আর কিছু নাই। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, লাইভে আছেন। অনেকদিন পরে ফোন করলাম। বলছিলাম, আগের যে সভাপতি ছিলেন উনি বলছিলেন যে নারী নির্যাতনের বিচারটা ফার্স্ট কেড়ে মানে আগে বিচার হয়। তো দাদা, আমি একটা কথা বলতাম আপনাকে, মণিপুরে কয়েকটা মহিলাকে রাস্তার মধ্যে ল্যাংড়া করে ঘুরাইছে, ওখানে চলছে এখানে জানালা, কিন্তু
আমরা প্রত্যেকের কাছে আশা করি লাইভ অনুষ্ঠানে যখন কথা বলবেন অবশ্যই আপনি ভেবেচিন্তে কথা বলবেন, এই অনুরোধ প্রতিদিন থাকে। মাধ্যমটা আমাদের, আপনাদের প্রত্যেকের কথা বলার অনুষ্ঠান। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা। হ্যাঁ বলুন। আমি একটু কথা বলতে পারুম? হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি সবসময় দেখি আপনাদের কথাটি, আমি কোনো সময় কথা কইছি না, কিন্তু সবসময় দেখি। মানে আমি আমার পোলার লেগে এসটি কর্পোরেশনের লোনের লেগে গেছিলাম, হ্যাঁ। এরপরে এরা গিয়ে কি কইছে জানেননি? কইছে সরকারি এমক্লিন লাগবো, নাইলে কি জানি ইয়া মানে মানে আমার এগ্রিমেন্ট লাগবো, এই সেই বকর চকর। তারা কইতেছে মানে লোনের ব্যাপারে কোনো এগ্রিমেন্ট লাগবে না। মানে এইসব ধরনের কথা কইয়া মানুষের ভাওতামি করাটা এটা ঠিক না। তো সব সময় ভাওতামি 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 ভাওতামি, এটা ঠিক না, একদম ঠিক না। আমি বুঝাই কইতে পারছি কিনা এটা জানি না, আমি যুদ্ধরা পারছি এদরা কইছি। আমরা আপনাদের প্রত্যেকের কাছে প্রতিদিন কয়েকটি বিষয় উত্থাপন করি, আজও সেই বিষয়টি ছিল। এবং আপনারা যারা এই 100 দিনের অভিজ্ঞতা নিয়েছেন, দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিক থেকে দেশবাসী হিসাবে আপনার প্রাপ্তির নিরিখে আপনার মূল্যায়ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিজেপির কাছে তো গুরুত্বপূর্ণ, তারা তাদের মতন করে বিষয়টি উত্থাপন করেছেন। সেদিক থেকে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনিও আলাদাভাবে মূল্যায়ন করতে পারেন এই 100 দিন নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।